বন্ধুরা শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালির 226তম পর্ব। আর এ পর্বের বিষয় বেলা শেষে। চিঠি পড়ব আমি চঞ্চল, আমার সাথে রুনুদি। চিঠিপত্র সম্পাদনায় সৌমেন্দ্রনাথ জানা। চলুন বন্ধুরা, চোখ রাখি আজকের চিঠির পাতায়। বন্ধুরা, প্রত্যেক পর্বের মতন আপনারা এ পর্বেও ভালোবেসে অনুষ্ঠানটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চলুন চোখ রাখবো পত্রবন্ধুদের পাঠানো চিঠির পাতায়। রবিবাসরীয় ডাকবাক্সের প্রথম চিঠি পাঠিয়েছেন ফুলকুমার বেরা, কোজাগরি বারচণ্ডী ভেটি, আমতলিয়া, কাঁথি জেলা, পূর্ব মেদিনীপুর, সূচক 721427 থেকে। প্রিয় পত্রালি, এই বছরকে আমরা আলবিদা জানাতে চলেছি। বছরের আঙিনায় বাজছে বেলা শেষের গান। পেরিয়ে আসা বছরে আমাদের প্রয়োজনবোধের সীমিত পরিসরের মধ্যে আমরা শুধু ক্ষুদ্র অহং এর পুজো করেছি। জীবনের প্রান্তিক স্রোতে ভাসতে ভাসতে দিনগত পাপক্ষয় করেছি। চাওয়া পাওয়ার হিসেবে করিনি কোনোদিন। জীবনের চড়াই উতরাই পেরোতে পেরোতে বর্ষা আর বসন্তের যুগলবন্দি শুনতে শুনতে পেরিয়ে এসেছি অনেকটা রাস্তা। সময়ের প্রান্তিক স্রোতে ভেসে আসা স্মৃতি বেদনার ফুলগুলো আজ নিজেকে ফিরে দেখার কথা মনে করিয়ে দিল। বেলা শেষের অস্তগামী সূর্যের ম্লান আলোয় নীরবতাকে সাক্ষী রেখে যখন আত্মজিজ্ঞাসার আয়নায় মেলে ধরে নিজেকে যখন দেখেছি, তখন নিঃসঙ্গ দ্বীপের এক জনহীন অরণ্যে শুকনো ডালপালা নিয়ে দাঁড়িয়ে থাকা এক বৃক্ষের প্রতিচ্ছবি সামনে ভেসে উঠেছে। অবসাদের অক্ষরমালা বয়ে নিয়ে আসছে তন্নিষ্ঠ প্রত্যাশার মরুঝড়। তথাকথিত আতিশয্য লাভের আশায় ছুটতে ছুটতে আপনজনের সঙ্গে যোগাযোগের তার যে কখন কেটে গেছে তা বুঝতেও পারিনি। জীবন সায়ান্নের কালবৈশাখীর তুফানে সবুজ সমারোহ যখন দিশেহারা মন বিলের জলে, তখন পাগলা ঢেউয়ের উথালি পাথালি, তখন অনুভূত হচ্ছে প্রায় মুছে যাওয়া অভিমানী পাথরগুলোকে স্পর্শ করা অতীতবন্দী এক দীর্ঘশ্বাসের শব্দ। বিপন্ন অস্তিত্বের মাধবী শাখায় যেন সব হারানোর আকুলতা গুমড়ি উঠছে। মনের বিবর্ণ সিন্ধুকে জমা হচ্ছে মন কেমনের ধারাপাতগুলো। ভাবনার তলদেশ ছুঁয়ে যাচ্ছে দিক চক্রবালের রামধনুর মরা ছায়ার রেশ। এক গণ্ডুষ শীতল জল পাওয়ার মতো মুছে যাওয়া দিনগুলির পরশ পাওয়ার প্রত্যাশা যেন মাথা কুটে মরে অসহায় মনের দুয়ারে। অভিমানী কান্না যেন আকুলি বিকলি করে নিষ্ফল বেদনার বালুচরে। হৃদয়ে মথিত শুভেচ্ছা সহ ফুলকুমার বেরা, কোজাগরি বারচণ্ডী ভেটি, আমতলিয়া, কাঁথি জেলা, পূর্ব মেদিনীপুর, সূচক 721427 থেকে সুন্দর চিঠিটি পাঠিয়েছেন। এবারের চিঠি পাঠিয়েছেন রীতা চট্টোপাধ্যায়, ইন্দ্রভবন, আমিনবাজার, কৃষ্ণনগর, নদিয়া, সূচক 741101 থেকে। প্রিয় বন্ধু, অস্তগ্রামে সূর্যের লাল আলো ছড়িয়ে পড়েছে আমার বিছানায়। খোলা জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছি বয়ে যাওয়া অঞ্জনা নদীর দিকে। জীবনের এই প্রান্তসীমায় পৌঁছে অপেক্ষায় বসে আছি সেই বেলা শেষের হাতছানির জন্য। সাধারণ মধ্যবিত্ত পরিবারে বেশিরভাগ মানুষ ছোটবেলা থেকে যেভাবে বড় হয়ে ওঠে সেইভাবেই লেখাপড়া শিখেছি। শিক্ষিকা হয়ে সংসারের দায়িত্ব পালনের পাশাপাশি বিদ্যালয়ের দায়িত্ব সম্মানের সঙ্গে পালন করে এসেছি। সংসারের ঘাত প্রতিঘাত, সুখ দুঃখ পেরিয়ে সত্তরূর্ধ্ব এই জীবন। বহমান জীবনের বেলা শেষে এসে আজ আমি ক্লান্ত, অসুস্থ, কারোর সাহায্য ছাড়া চলার ক্ষমতাও হারিয়েছি। বন্ধু, সেই জন্য প্রাণের ঠাকুর, মনের ঠাকুর বিশ্বকবিকে সঙ্গী করেই বসে থাকি। মনে মনে বলি,
দিনের আলো যার ফুরালো, সাঁঝের আলো জ্বলল না, সেই বসেছে ঘাটের কিনারায়, ওরে আয় আমায় নিয়ে যাবি কেড়ে, বেলা শেষের শেষ খেয়ায়। পত্রালী পরিবারের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। চিঠিখানি পাঠিয়েছিলেন রীতা চট্টোপাধ্যায়, ইন্দ্রভবন, আমিনবাজার, কৃষ্ণনগর, নদিয়া, সূচক ৭৪১১০১ থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন স্বপন কুমার কুণ্ডু, বুলচন্দ্রপুর, পাইকটা, পূর্ব বর্ধমান, সূচক ৭১৩৪২৭ থেকে। প্রিয় পত্রালী, চাকরি জীবনে ইতি টেনে দিয়ে বাড়ির পথে পা বাড়ালেন অবনীবাবু। বাসে উঠে বেছে নিলেন জানালার পাশের একটা সিট। গড়াতে শুরু করলো বাসের চাকা। জানলার বাইরে তাকিয়ে দেখেন রঙের বন্যায় ভেসে যাচ্ছে পশ্চিম আকাশ। সারাদিনের পথপরিক্রমা শেষে ক্লান্ত, অবসন্ন, ম্রিয়মাণ সূর্য নিজেকে সঁপে দিয়েছে দিগন্তের কোলে। তাকে আড়াল করে দিগন্ত হয়েছে লাল। সেই লালিমা ছড়িয়ে পড়েছে নদীর জলে, পাহাড়ের চূড়োয়, নিড়ে ফেরা পাখিদের ডানায়। বেলা শেষে শুরু হয় সবার ঘরে ফেরার পালা। সোনালি রোদ ডানায় মেখে পাখিরা ঘরে ফেরে। খেলা ফেলে ঘরে ফেলে খেলা পাগল ছেলের দল। রাখাল ঘরে ফেরে তার গরু ছাগলের পাল নিয়ে। সবাই ফিরে আসে নিজের নিজের ঠিকানায়। ফিরতে হয় নতুন করে শুরু করবে বলে। ক্ষণস্থায়ী গোধূলি হারিয়ে যায়, সন্ধ্যা নামে ধীরে। পথের ধারে ঝুপড়িগুলোতে লণ্ঠনের আলো জ্বলে, ওঠে একটা দুটো। শঙ্খধ্বনি শোনা যায় গ্রামের ভিতরে। মন্দিরে কাঁসর ঘণ্টা বাজে, মসজিদ থেকে ভেসে আসে আজানের ধ্বনি। বেলা শেষে বাড়ি ফিরে আসেন অবনীবাবু। পিছনে পড়ে থাকে সারা জীবনের স্মৃতি, আর সামনে শুধুই অবসর যাপন আর অনন্ত অপেক্ষা। শেষের সেই দিন, শেষের সেই ক্ষণের, যখন সকল বাঁধন ছিন্ন করে বলা যাবে আমার যাবার সময় হলো, দাও বিদায়। অন্ধকার গাঢ় হয়, রাত্রি নামে ক্লান্ত ধরিত্রী ক্লান্তি ঘোচাতে। পৃথিবী শান্ত হয়, শান্ত হয় শরীর, শান্ত হয় মন। কবি জীবনানন্দের ভাষায়, সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় এ জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার। ভালো থাকবেন সকলে। চিঠিখানি পাঠিয়েছিলেন স্বপন কুমার কুণ্ডু, বুলচন্দ্রপুর, পাইকটা, পূর্ব বর্ধমান, সূচক ৭১৩৪২৭ থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন ফিরোজা বেগম, হক ভিলা, কাজী মহল্লা, পান্ডুয়া, হুগলি থেকে। প্রিয় পত্রালী, পৃথিবীতে মানুষের জীবন একটা গোটা দিনের মতো। সারাটা দিন নানান কাজের মধ্যে দিয়ে কাটিয়ে একসময় বেলা শেষ হয়, তখন আসে বিশ্রামের পালা। এই বেলা শেষের গল্পটা বিভিন্ন জনের বিভিন্ন রকম। একজনের জীবনের রং অন্যজনের সঙ্গে মেলে না। কত রঙিন ছন্দময় জীবনও অবলায় এসে ধূসর, বিবর্ণ, মলিন হয়ে যায়। সে বড় যন্ত্রণার। তার চেয়ে শৈশব, কৈশোর, যৌবন মিশ্রভাবে কাটলেও বৃদ্ধাবস্থা যদি ভীষণ আরামদায়ক হয়, সেটাই বেশি ভালো। কারণ তখন কষ্ট করাও যায় না, সহ্যও হয় না। বেলা শেষের দিনগুলো যদি একটু যত্নে, একটু আনন্দে, সকলের সাথে, সকলকে নিয়ে কাটে, জীবনের বাকি পথটুকু চলা যায়, তাহলে তাহলে জীবনের সমস্ত না পাওয়ার ক্ষোভ
হয়তো দূরীভূত হয়। দিনের পর দিন যেভাবে বৃদ্ধাবাসের ব্যবসা মাথাচাড়া দিয়ে উঠছে, যেভাবে বিজ্ঞাপনে লোকের মনোযোগ আকর্ষণ করা হচ্ছে, তাতে করে মানুষের অসহিষ্ণুতাকে ইন্ধন যোগানো হচ্ছে। যাদের সামর্থ্য আছে তারা অনেকেই ভাবছে বৃদ্ধ বৃদ্ধাদের ঝামেলা পোয়ানোর চাইতে বৃদ্ধাবাসে রেখে আসলেই স্বস্তি পাওয়া যাবে, এবং এইভাবে জীবনকে পরিচ্ছন্ন ঝামেলামুক্ত করতে গিয়ে সমাজ ব্যবস্থা যান্ত্রিক হয়ে যাচ্ছে, আরও জটিলতায় ভরে যাচ্ছে। বেলা শেষের পথে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর কাছেও অনেক পাওয়া বাকি থেকে যায়। তাই আমরা যদি শিশু, কিশোর, কিশোরী, যুবক, যুবতী, বৃদ্ধ, বৃদ্ধা সব বয়সের মানুষদের একই ফ্রেমে বন্দি করতে পারি, অর্থাৎ একই ছাদের তলায় রাখতে পারি, তবে পরিবারের সুখ স্বাচ্ছন্দ্য স্বাভাবিকভাবেই বেড়ে যাবে। সমস্যা তো থাকবেই, সেই সমস্যা কাটিয়ে উঠে এগিয়ে চলার নামই তো জীবন। লিখছেন ফিরোজা বেগম, হকভিলা, কাজী মহল্লা, পান্ডুয়া, হুগলি থেকে। এবারের চিঠিটি পাঠিয়েছেন শ্রী হৃদয় রঞ্জন মুখার্জি, কাটোয়া, কাছারিপাড়া, মুচিপুকুরপাড়া, পূর্ব বর্ধমান থেকে। প্রিয় পত্রালী, সেদিন বিকালে অজয় নদীর তীরে বেগুনকোলা ফেরিঘাটে বেড়াতে গিয়ে একাকী বসে আছি। দেখছি পশ্চিম আকাশে রক্তিম আভায় ভরিয়ে দিয়ে অস্তগামী সূর্য যেন জানান দিয়ে যাচ্ছে আর দিনের আলো বেশিক্ষণ থাকবে না। কেননা বেলা শেষ হয়ে এলো, তাই আমি বিদায় নিচ্ছি। সারা আকাশময় দিগন্ত রেখায় আভাস ছড়িয়ে পড়েছে। পাশের ঘাটে নৌকায় মাঝিদের মধ্যে কারো রেডিওতে তখন গান হচ্ছে। বেলা বয়ে যায়, ছোট্ট মোদের পানসি তরি, সঙ্গে কেকে যাবি আয়। বেলা শেষে গোধূলি বেলায় গরুর পাল সারা দিন ধরে মাঠে চড়াট করার পর এখন তারা ধুলো ওড়াতে ওড়াতে নিজের ঘরে ফিরছে। যে সমস্ত চাষিরা সারা দিন ধরে মাঠে চাষের জমিতে ছিল, তারা বেলা শেষে চাষের কাজ শেষ করে নিজেদের বাড়ি ফিরে চলল। ঠিক তেমনি করে গত বৈশাখ মাসে যে বছর শুরু হয়েছিল, মাসের পর মাস পার করে বছরের শেষ মাস চৈত্র মাসে উপনীত হয়েছে। আর মাত্র কয়েকদিন পর শেষ হয়ে যাবে একটা বছর। মানুষের জীবনও তাই। হঠাৎ করে এইসব বেলা শেষের ভাবনা ভাবতে ভাবতে আমাদের বাবলুদার কথা মনে এসে ভিড় জমায়। মনটা ভারাক্রান্ত হয়ে গেল। ভাবলাম বেলা শেষে মানুষের জীবনের এই পরিণতি, এটাই চিরায়ত সত্য। সঙ্গে সঙ্গে সেই নৌকা থেকে আবার রেডিওতে গান ভেসে এলো। হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। চিঠিখানি পাঠিয়েছিলেন শ্রী হৃদয় রঞ্জন মুখোপাধ্যায়, কাটোয়া, কাছারিপাড়া, মুচিপুকুরপাড়া, পূর্ব বর্ধমান থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন কবিতা রায় দাশগুপ্ত, শিবপুর, হাওড়া, সূচক 711102 থেকে। প্রিয় ভাষী পত্রাদি, বেলা শেষে সূর্যদেব যেমন ক্রমশ ম্রিয়মাণ হয়ে পড়েন, তার প্রখর তেজ অস্তমিত হয়ে আসে গোধূলি বেলা। রক্তিম আভায় ধরনের রূপ হয় অনিন্দ্যকান্তি। তারপরেই সব নিবিড় কালো অন্ধকার। জীবনের সাথে দিনমণির এক অদ্ভুত সাযুজ্য। জীবনের ক্ষেত্রেও মধ্য গগনে সূর্যের তেজের মতো যৌবনের তেজ বেলা শেষে অস্তমিত। গোধূলি লগ্নের মতো শান্ত, সৌম্য। সব কিছু সুন্দর, সব কিছু ক্ষমাযোগ্য। পাখির কুজন শোনার এখন অফুরান সময়। বাগানের ফুলগুলোকে আরও যত্ন করতে, আদর করতে ইচ্ছা করে, যা সময়ের অভাবে দেখা হয়নি। এতদিন শুধুই দিন যাপনে ছুটে চলা। অবসরে এ এক অন্যরকম অনাবিল সুখ। জীবনতরীর শেষ প্রান্তে পৌঁছে হিসাব মিলাতে গিয়ে দেখি জীবনে কতই যে ভুল, সে আর শোধরানোর উপায় নেই।
অতীতের স্মৃতিকে ধরা যায়, কিন্তু পাল্টানো যায় না। তবুও মান্নাদের গাওয়া ওই গানটা গাইতে ইচ্ছা করে। না, না, যেও না, ও শেষ পাতা গো, শাখায় তুমি থাকো। এই বসন্তে যে পলাশ, শিমুল, কৃষ্ণচূড়ার লাল পাকড়ি, কোকিলের কুহুতান, আম্র মুকুলের সুগন্ধ, রং উৎসবে আবির ফাগে হাওয়ায় ওরা সব দারুণভাবে উপভোগ করতে চাই। সব ঋতুরই আলাদা সৌন্দর্য আছে, কিন্তু শরৎ আর বসন্ত আমার প্রিয় ঋতু। এদের উপভোগ করি আশ ভরে। আগামী বসন্ত যদি আর। সবাইকে বাসন্তীর শুভেচ্ছা জানিয়ে চিঠিটি শেষ করেছেন কবিতা রায় দাশগুপ্ত, শিবপুর, হাওড়া, সূচক 711102 থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন চন্দ্রানী কুণ্ডু, 37 UN নন্দী রোড, পোস্ট শেওড়াফুলি, জেলা হুগলি। ছোটবেলায় পুতুল খেলতাম। মা, বাবা, দাদা, দিদি আর আমি, এই ছিল পরিবার। বড় বাড়ির উঠোনে পাড়ার কয়েকজনের সঙ্গে খুব বহির্মুখী খেলা খেলতাম। ক্রমশ বড় হওয়ার সাথে সাথে শারীরিক দৌড়ঝাঁপ কমে গেল। মনোযোগ দিলাম ছবি আঁকায়। আর একটু বড় হলে পুঁথিগত ডিগ্রির প্রেমে পড়লাম। ক্রমশ স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ডিগ্রি পেরোলাম, পাশাপাশি আঁকার ডিগ্রিও পেরোলাম। জীবনমুখী গান খুব ভালো লাগতো। স্বর্ণযুগের গান তেমন ভালো লাগতো না। জীবনমুখী প্রতিটি গানই মনে হতো আমারই জীবন কাহিনী, আমারই সূক্ষাতীত সূক্ষ্ম অনুভূতি। স্কুলে পড়াকালীন দু চোখে প্রচুর স্বপ্ন। ভেবেছিলাম একটা একটা করে স্বপ্ন কিভাবে পূরণ করব। এমন সময় বাবা চলে গেলেন। বাড়ির পরিবেশ পুরো বদলে গেল। টাকার অভাব ছিল না, অভাব ছিল পরিবেশে, সুখ শান্তির। শুরু হলো লড়াই। বাকি শিক্ষা লড়াই করে অর্জন করা। শৈশব, কৈশোর, যৌবন একে একে সবই চলে গেল। আজ কম বয়সের পাওয়া ডিগ্রিগুলো পাথর। কম বয়সের জীবনমুখী গান আজ তেমন লাগে না। স্বর্ণযুগের প্রতিটি গান যেন মনে হয় কালোজয়ী। রবীন্দ্রনাথের যে কোনো সৃষ্টি যেন অবিনশ্বর। এখন আর পুতুল খেলি না। ছোটবেলার আর এখনকার স্বভাব চরিত্র, রুচিবোধ, অনুভূতি বা চাওয়া পাওয়া সবই পরিবর্তিত। সমাজ সংস্কারের কত পরিবর্তন। জীবনের মাঝামাঝি এসে বেলা শেষের একটা স্বর্ণযুগের গান বড় মনে পড়ে। জীবনের অনেকটা পথ একলাই চলে এসেছি। কি পেয়েছি আর কি পাইনি তার হিসাব করিনি কোনো দিন। শুধু চলার পথে দেখা দৃশ্যগুলো স্মৃতির ঘরেতে ধরে রেখেছি। চিঠিখানি পাঠিয়েছিলেন চন্দ্রানী কুণ্ডু, 37 UN নন্দী রোড, পোস্ট শেওড়াফুলি, জেলা হুগলি থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন অমিতাভ খাঁ, গ্রাম ও পোস্ট গেলিয়া, থানা জয়পুর, জেলা বাঁকুড়া, সূচক 722154 থেকে। প্রিয় পত্রালী, কাকেরা বেলা শেষে এক জায়গায় জড়ো হয়ে সারাদিনের কাজের হিসাব নিকাশের সাথে দিনভর কে কীরকম কতটা অখাদ্য কুখাদ্য খেয়ে উদরপূর্তি করেছে তাও বিচার করে। তারপর সকলে মিলে সিদ্ধান্ত নেয় কাল থেকে আর কেউ অখাদ্য কুখাদ্য খাবে না। পরের দিন সকালের প্রথম দিকে ওরা চেষ্টা করলেও দিনের শেষের দিকে কথা দেওয়া কথা আর রাখতে পারে না। কারণ বেলা বাড়ার সাথে সাথে খিদে যখন পেটে ডন টানে, তখন বেলা শেষে কথা দেওয়া কথা ভুলে বাধ্য হয়ে অখাদ্য খেয়েই পেট ভরায়। আসলে খিদে যে বড় বালাই, তাই বাধ্য হয় কথার খেলাপি করতে। রোজ দিনের বেলা শেষের এই আত্মবিশ্লেষণ নিজেকে শোধরানোর একটা সুযোগ
সবার ক্ষেত্রে। কিন্তু মানুষ কর্মক্ষম অবস্থায় কাজের তাড়ায় নিজের মূল্যায়ন করারই সময় পায় না। হিসাবে বসে জীবনের বেলা শেষে পৌঁছে বুঝতে পারে জীবনের ভুলগুলি, কিন্তু বেলা শেষে সেই ভুল শোধরানোর সময় থাকে না। কারণ তখন বেলা শেষে তরি তীরের বালুচরে মুখ থুবড়ে পড়ে, ফিরে আসার উপায় থাকে না। তাই মানুষ যদি কাকেদের মতো প্রতিদিনের বেলা শেষে নিজের ভুল ত্রুটি খুঁজে পেত, তাহলে কাকেরা যা পারেনি মানুষ ইচ্ছা করলে নিজেকে শুধরে নিতে পারত। তাহলে আর জীবনের বেলা শেষে এসে বিবেকের তাড়নায় দগ্ধ হতে হতো না। তাই মনে রাখতে হবে, সময় থাকতে থাকতে ভালো মন্দের বিচার করে পথ চলতে পারলে বেলা শেষে মুক্তির পথ অনেক সহজ হয়ে যাবে। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, শ্রদ্ধা জানিয়ে চিঠিটি শেষ করেছেন অমিতাভ খাঁ, গ্রাম ও পোস্ট গেলিয়া, থানা জয়পুর, জেলা বাঁকুড়া, সূচক 722154 থেকে। এবারে পড়ব আমাদের এক নতুন পত্রবন্ধু চিঠি। কৃষ্ণা দাস, নিউ টাউন, রাজারহাট, উত্তর 24 পরগনা, কলকাতা 156 থেকে চিঠিটি পাঠিয়েছেন। নতুন বন্ধু লিখছেন, প্রিয় পত্রালী, জীবনের পড়ন্ত বেলায় এসে মনে পড়ে সূর্যোদয়ের মুহূর্ত, স্মৃতি সতত মধুর। মনে পড়ে মায়ের আঁচল ধরে ঘুরে বেড়ানো, মায়ের আঁচলে মুখ মোছা, বাবার হাত ধরে পুতুল নাচ, রথের মেলা দেখতে যাওয়া, কিংবা দাদার সাথে খুনসুটি। গরমের ছুটিতে দূরে কোথাও ঘুরতে যাওয়া বা পুতুল বিয়ের অনুষ্ঠান। পুতুলের বিয়ের কথা মনে পড়ল সেই সুন্দর মুহূর্তগুলোর। এই ব্যাপারে বেশি উদ্যোগী ছিলেন আমার কাকিমা। বিয়ের অনুষ্ঠান হতো গরমের ছুটির রবিবার দেখে। সেই সময়ে সকলের ছুটির আমেজ। সকাল থেকে শুরু হতো বিয়ে বাড়ির তোড়জোড়। দাদা দিদিরা একদিকে পুতুল বর বউ সাজানো বিয়ের অনুষ্ঠান নিয়ে ব্যস্ত থাকত, আর মা কাকিমারা রান্নাঘরে গিয়ে বিয়ে বাড়ির খাবার তৈরিতে ব্যস্ত। আমরা ছোটরা ছিলাম দর্শক, এবং কখন কার কাজে হেল্প করতে হবে আর সেই কাজটা কে করে আনন্দ উপভোগ করবে তার জন্য কাড়াকাড়ি পড়ে যেত। বিকেলের মধ্যে রান্নাবান্না শেষ, শুরু হতো সাজুগুজুর পালা। সবাই আলমারি থেকে তোলা জামা কাপড় বার করে পরত। মা কাকিমারা মাথায় জড়াতো বেল কিংবা জুঁই ফুলের মালা, বক্সে বাজত রবীন্দ্রসঙ্গীত মৃদু স্বরে। সন্ধ্যা হলে শুরু হতো বিয়ের পর্ব। শাঁখ বাজিয়ে উলু দিয়ে চলতো ধুমধাম করে পুতুলের বিয়ের অনুষ্ঠান। বিয়ের পর্ব মিটে গেলে শুরু হতো বিয়ে বাড়ির খাওয়া দাওয়া। মেনু থাকতো লুচি, মাংস, চাটনি, দই, মিষ্টি। খাওয়ার শেষে থাকতো বড়দের একটা করে পান আর ছোটদের একটা করে চকোলেট। সেই সব মিষ্টি মধুর দিনগুলো স্মৃতিতে আজ বেলা শেষে ভীষণ মনে পড়ে। বর্তমান যান্ত্রিকতার যুগে হারিয়ে গেছে সেই আনন্দমুখর দিনের স্বাদ। এখন সবাই ইঁদুর দৌড়ে ব্যস্ত, কারোর সাথে কারোর দুদণ্ড কথা বলারই সময় নেই। যদিও সবাই সবার মতো মোবাইল ফোনে মুখ গুঁজে বসে থাকে, তাই তো চিৎকার করে বলতে ইচ্ছা করে, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার সেই ছেলেবেলা। লিখছেন নতুন পত্রবন্ধু কৃষ্ণা দাস, নিউ টাউন, রাজারহাট, উত্তর 24 পরগনা, কলকাতা 156 থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন সুব্রত মুখার্জি, রেলপার, রামপুরহাট, বীরভূম থেকে। প্রিয় পত্রালী, তোমার পরিবারের সকলের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা। তোমার দেওয়া বিষয় বেলা শেষে নিয়ে ভাবতে গিয়ে আমার জীবনের কিছু কথা মনে করিয়ে দেয়। দেখো, বেলা শেষে বলতে আমরা দিনের বা জীবনের শেষ পর্বকে বুঝি। এই পৃথিবীতে
সক্ষম মানুষ, উদ্ভিদ ও প্রাণী সবাই নিজের জীবনের বিভিন্ন পর্যায়ে নিজস্ব কাজ শুরু করে। অবশেষে এমন এক পর্যায়ে আসে যখন তারা কাজ করার সময় বা ক্ষমতা থাকে না, যাকে আমরা বেলা শেষের সঙ্গে তুলনা করে থাকি। তখন কৃতকার্যের দৃষ্টান্ত নমুনার সাথে শুধু কাজের হিসাব নিকাশ করি। দেখা যায় এর ফলাফল বিভিন্ন রকমের। সবাই নিজের সাধ্যমতো চেষ্টা করেও কেউ ভীষণ সার্থক, কেউ ঘাত প্রতিঘাতে মধ্যম পর্যায়ে, আবার কারো ক্ষেত্রে ব্যর্থতা দেখা দেয়। যদিও সবারই ইচ্ছা থাকে জীবনের শেষ প্রান্তে, অর্থাৎ বেলা শেষে সার্থক জীবন লাভ। এই ক্ষেত্রে অদৃশ্য শক্তির প্রভাব মেনে নিতেই হয়। এই প্রসঙ্গে আমার দুই বন্ধুর ঘটনা তুলে ধরছি। আমরা 1973 সালে একসঙ্গে বিএসসি পাশ করি। আমি আরএসসি পরীক্ষার মাধ্যমে রেলওয়ে চাকরিতে জয়েন করি। অলোক ও সমীর ইউপিএসসি পরীক্ষায় প্রস্তুতি নিতে শুরু করে। দুজনেরই একটাই ইচ্ছে, ওই চাকরি ছাড়া অন্য চাকরি করবে না। দেখা গেল অলোক দুবারের চেষ্টায় কৃতকার্য হয়ে ফরেস্ট বিভাগে চাকরির জীবন শুরু করে, কিন্তু সমীর বেলা শেষে তার জীবন সার্থক হলো না। কিন্তু কিছু করারও নেই। অলোকের জীবন সার্থক হলেও সমীর চাকরিতে ব্যর্থ। সে একটা ছোট ব্যবসাকে সাথে নিয়ে জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। তাই বলি পত্রালি, জীবনে বেলা শেষের প্রাপ্তি সবই নিজের হাতে থাকে না, অদৃশ্য শক্তির উপর কিছু ছেড়ে দিতে হয়। নমস্কারান্তে চিঠিটি পাঠিয়েছেন সুব্রত মুখার্জি, রেলপার, রামপুরহাট, বীরভূম থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন মধুপ সেনগুপ্ত, 21-3 পিকে রায়চৌধুরী লেন, পোস্ট বি গার্ডেন, হাওড়া 711103 থেকে। প্রিয় পত্রালি, প্রথমেই তোমায় জানাই বর্ষ শেষের গোধূলি অভিনন্দন। জীবন সায়ান্নে পৌঁছে স্মৃতি রোমন্থন করতে বসে নিজের প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব করতে করতে মনটা সুদূর অতীতে পৌঁছে গেল। 40-এর দশকের মাঝামাঝি অধুনা বাংলাদেশ থেকে ছিন্নমূল প্রায় সর্বহারা একটি পরিবার এদেশে এসে মাথা গোঁজার একটি আস্তানা জোগাড় করতে উদয় অস্ত পরিশ্রম করে চলেছে। নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে জীবনে একটু থিতু হওয়ার। ওপার বাংলার প্রতিষ্ঠিত শিক্ষক অনেক কষ্টে এপার বাংলায় একটি স্কুলে শিক্ষকতার কাজ জোগাড় করেন, তাও আবার আমাদের বাসস্থান থেকে অনেক দূরে। সেখানেই থাকতে হতো, সপ্তাহান্তে বাড়ি আসতেন। দেখতাম একজন সৎ, ন্যায়নিষ্ঠ, অন্যায়ের সঙ্গে আপোষ না করা শিক্ষকের পুরস্কার হিসাবে পরনের পাঞ্জাবির পিছনে ফাউন্টেন পেনের ছিটানো কালির দাগ। দিনরাত পরিশ্রম করা মায়ের আশ্রয় ও ভরসায় আমাদের ভাই বোনেদের বেড়ে ওঠা। মনে পড়ে সেই সব দিনগুলোর কথা, যখন সন্ধেবেলায় একটা হ্যারিকেনের চারধারে গোল করে বসে আমাদের পড়াশোনা এবং পড়তে পড়তে ঘুমিয়ে পড়া। ঘুম ভাঙত রাতে খাওয়ার সময় মায়ের আদর ভরা ডাকে। আজ জীবনের সায়ান্নে পৌঁছে মাঝে মাঝে মনটা ভারাক্রান্ত হয় এই ভেবে যে শত অভাবের মধ্যেও যারা আমাদের জীবনে প্রতিষ্ঠিত দেখতে প্রাণপ্রাণ পরিশ্রম করেছেন, তাদের প্রতি সঠিক দায় দায়িত্ব পালন করতে পেরেছি কি? ঠিক তেমনই আবার এও ভাবি, আমার সন্তানদের প্রতি আমার কর্তব্য কতটা সঠিকভাবে পালন করতে পেরেছি। তার মূল্যায়ন হয়তো ভবিষ্যতে কোনো দিন হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চিঠিখানি পাঠিয়েছিলেন মধুপ সেনগুপ্ত, 21-3 পিকে রায়চৌধুরী লেন, বি গার্ডেন, হাওড়া 711101 থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন
শ্রেয়া পান, পুষ্পা অ্যাপার্টমেন্ট, ব্লক বি, ফ্ল্যাট নাম্বার D2, 96/46 HK সরকার রোড, ব্যারাকপুর, কলকাতা 7000123 থেকে। হাসপাতালে ইন্টার্নশিপে ডিউটি করতে ICUতে যেতাম। তখন রুগীরা গুনতেন তাদের বেলা শেষের ঘণ্টা। ICU শুনলেই একরকম অনুরণন সৃষ্টি হয় ভয়ের। 2 নম্বর বেডে ছিলেন একজন দিদা। কৃত্রিম শ্বাস প্রক্রিয়া চলছে। বেলা শেষের কালেও তিনি নিঃসঙ্গ। হাত পা কাঁপা, মাথা ঘোরা আর ক্লিনিক্যালি ECG রেখার পরিবর্তন, এইসব লক্ষণ নিয়ে ভর্তি হলাম ICUতে। বেড নম্বর 1, দিদার ঠিক পাশের। স্বচ্ছ কাঁচের দেয়াল দুজনের মাঝখানে। সমস্ত পরীক্ষা নিরীক্ষা করার পরে ECG, হিমোগ্লোবিন আর পটাশিয়ামের রিপোর্ট ছাড়া সব রিপোর্ট ভালো। রাউন্ডে কার্ডিওলজিস্ট ডক্টর জয়চন্দ্র স্যার এসে বললেন, যদি আমার শরীরে ইমিডিয়েট AICD লাগানো না হয় আমার প্রাণহানি হবে। বাড়ির লোককে জানাতে। আমার মা যেহেতু বাবা মা দুজনেরই দায়িত্বে একা পালন করতেন, আমি আর তাকে চিন্তিত করতে চাইনি আলাদা করে। তবু কথাটা শোনার পর ভয়ে মাকে বার্তা পাঠালাম, মা, আমি হয়তো আর নেই, তুমি দ্রুত চলে আসো। আমার ডকুমেন্টগুলো আলমারির 2য় সারির বাক্সটাতে আছে। আমার পড়ার বইগুলো কোনো ভালো ছাত্রকে দান করে দিও। সেই দিনই রাতের ফ্লাইটে আসেন মা। ঘড়িতে রাত 1টা। আবার অ্যাটাক আসলো আমার। ওরা একটা ঘুমের ইঞ্জেকশন দিলেন। ঘুম আসছিল না। বেলা শেষের ভয়, অনেক স্বপ্ন হারানোর ভয়। মনে প্রশ্ন, কেন এত তাড়াতাড়ি বেলা শেষের ঘন্টা? দিদার মনিটরে বাঁকা বাঁকা রেখাগুলো একটি সরল রেখা হয়ে গেল। সাদা চাদরে মুখ ঢাকলো দিদার। ভাবলাম এবার আমার পালা। যেতে যখন হবেই আমি সেকেন্ড ওপিনিয়ন নেব। ডাক্তার অভিনব স্যার আর ডাক্তার নাগ স্যার বললেন, এটা প্যানিক অ্যাটাক। শুরু নতুন চিকিৎসা। বেলা শেষ হয়েও হলো না। নতুন কিছু শিখলাম। ভুল আমার ছিল উপসর্গের বর্ণনায়। প্যানিক অ্যাটাক এবং কার্ডিয়াক অ্যারেস্ট দুটির উপসর্গগুলি খুব কাছাকাছি। চিঠিখানি পাঠিয়েছিলেন শ্রেয়া পান, পুষ্পা অ্যাপার্টমেন্ট, ব্লক বি, ফ্ল্যাট নম্বর D2, 96/46 HK সরকার রোড, ব্যারাকপুর, কলকাতা 7000123 থেকে। বন্ধুরা শুনছিলেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালি অনুষ্ঠান। এ পর্বের বিষয় ছিল বেলা শেষে। বেলা শেষে নিয়ে আপনাদের চিঠি পড়লাম আমি চঞ্চল, আমার সাথে রুনুদি। আমাদের সঙ্গে শ্রোতা বন্ধু রয়েছেন দীপা বাগচি, আছেন কাজল ভাদুরী, কাশীনাথ মণ্ডল, চন্দ্রানী কুণ্ডু, তানজিলাল সিদ্দিকী, নাসিমা বেগম, প্রতিমা পাল, আছেন প্রবীর কুমার মুখোপাধ্যায়, অমিতাভ খাঁ, আছেন মীনাক্ষী দাস, উমা পাল, অর্চনা প্রামাণিক আছেন। প্রতিমা পাল লিখছেন, বেলা শেষে পাখির কলতান, বাসায় কিচির মিচির গান, মুখের খাদ্য বাচ্চাদের মুখে এনে খাওয়ায় মহাসুখে, ডানার ঝাপটে আনন্দ জানাই বেলা শেষে একসাথে সবাই। বেলা শেষে রাখাল ফিরে বাড়ি ফিরে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ি। বেলা শেষে বাবার আদর পাই, কোলে বসে আনন্দ শোক পাই। বাহ! আছেন মানিক কুমার হাজরা, সঙ্গে আছেন কৃষ্ণা দাস।
বন্ধুরা, এবার সেই মাহেন্দ্রক্ষণ বেলা শেষে বিষয়ক চিঠিতে সেরা পত্রকারের নাম আমরা জানব। আমাদের সম্পাদক মাননীয় সৌমেন্দ্রনাথ জানা কথা বলেছিলেন সেরা পত্রকারের সঙ্গে। চলুন শুনে নিই তাদের আলাপচারিতা। ঠিক শেষের পরই আবার শুরু নববর্ষের। বেলা শেষের পথে আমরাও অনেকেই, তবুও নতুন উদ্যমে সবকিছুতে রং, রূপ, রস সবকিছুই আমরা খুঁজি। অর্থাৎ হারিয়ে যাওয়ার মুহূর্ত এলেও যেন হারাতে চায় না মন। তো আমাদের এই পক্ষের বিষয় ছিল বেলা শেষে। তো বেলা শেষে সমস্ত চিঠিপত্র আমরা পড়লাম। পড়ার পরে বিচারকদের বিচারে যার লেখা সেরা শিরোপায় ভূষিত হলো, তাকে আমরা পেয়েছি। তার সাথে আমরা আলাপ যাব। প্রথমে তার সাথে আলাপ করিয়ে দিই আপনাদের। তিনি মাতৃস্মৃতি সুকান্ত পল্লী, কালনা গেট, পূর্ব বর্ধমান থেকে আমাদের নিয়মিত চিঠি লিখে চলেছেন। বেলা শেষে তিনি নিজেও পৌঁছেছেন আমাদের মতো। তিনি আর কেউ নন, লক্ষণ দাস ঠাকুরা। মাস্টারমশাই, নমস্কার। আজকের দিনে স্বাগত জানাই। নমস্কার। 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 মাস্টারমশাই তো এখন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক একজন। হ্যাঁ, আপনার স্কুল মাধ্যমিক না উচ্চ মাধ্যমিক স্তরে ছিল? মাধ্যমিক স্তরে। মাধ্যমিক স্তরে। কোন সালে অবসর গ্রহণ করলেন স্যার? 2012 সালে। 2012 সালে। তার মানে এখন আপনি প্রায় 72 বছর বয়স। হ্যাঁ হ্যাঁ। বেশ। কবিতা ও গল্প লিখে হয়তো আপনার অবসর কাটছে নাকি? কবিতা, গল্প, প্রবন্ধ আর আমাদের এই পত্র সাহিত্য বিভিন্ন চ্যানেলে। পত্র সাহিত্যের বিভিন্ন আসরে তো আপনার নিয়মিত লেখেন আর কি। হ্যাঁ হ্যাঁ। আপনার প্রকাশিত একক কাব্যগ্রন্থ সম্ভবত এখনো চলেছি, ক্ষতের নৈশব্দ ভেঙে, মূর্ছিত সময় নাকি কালের মূর্ছনা। হ্যাঁ, এই তিনটে বই মানে প্রকাশ পেয়েছে। আপনার প্রবন্ধ একটা, গল্পের বইও একটা প্রকাশের পথে ছিল। প্রকাশের পথে আমার আকাশের ডানায় পত্র লেখা বলে পত্র সাহিত্যের একটা সংকলন বই করেছি। আচ্ছা। আর দুটি কবিতা সংকলন আছে, সেটা যৌথ সংকলন। যৌথ ভাবে। হ্যাঁ। এমনি সারাদিন কি সময় কাটে মাস্টারমশাই? সারাদিন কাটা বলতে আমার এখন এই পড়াশুনো এবং এই লেখাজোখার মধ্য দিয়ে সারাদিন কাটে। আচ্ছা। আর ভ্রমণের নেশা আছে, যখন ভ্রমণে যাই তখন ভ্রমণ জায়গায় কাটে আর কি। স্থানীয় এলাকায় সাংস্কৃতিক কাজকর্ম তো আপনি? হ্যাঁ 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 হ্যাঁ, অনেকগুলো সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত আছি এবং তাদের সব নানা অনুষ্ঠান এবং কতগুলো জায়গার সভাপতি হিসেবে আছি। তাদের যে দায়িত্ব আছে সেই দায়িত্বগুলো পালন করি। বেশ। রাঙা পলাশ, শিমুল, কৃষ্ণচূড়ায় ভরা রঙিন বসন্তে আপনার কি মনে হয় যে বয়স বাড়ছে বা জীবন থেকে একটি করে দিন ফুরিয়ে যাচ্ছে? না, ফুরিয়ে যায়নি, ফুরিয়ে যায়নি। এখন সবটাই তো নির্ভর করে সামাজিক অবস্থান, পরিস্থিতি, রাষ্ট্রীয় ব্যবস্থা, রাজনৈতিক পরিস্থিতি ইত্যাদির উপরে। কতগুলো ব্যাপার এখন অভিঘাত হিসেবে দেখা দিচ্ছে, সেইগুলোতে মনে হচ্ছে যে কমে গেছে। কিন্তু পলাশ, শিমুল, কৃষ্ণচূড়া এরা কিন্তু রাজনৈতিক বা অর্থনৈতিক অভিঘাত বোঝে না। তারা ঠিকই ফুটে যায়। আমাদের দেখার দৃষ্টিভঙ্গিটা
পাল্টে যাচ্ছে বলেই এটা মনে হয়। আমার মনে হয় এরা সমুজ্জ্বল আছে। বেশ। এখন কি যদি বলি, বিকেলের ডাকে রঙিন খামে যত্নে আপনার নাম লেখা কোনো খাম ডাক পিয়ন এসে দিয়ে যায়, হাতে তুলে দিয়ে যায়, তখন কেমন অনুভূতি হবে? মানে সে অনুভূতি বলার নয়। এখন ইলেকট্রনিক্স যুগে SMS এবং এই ফোনের মাধ্যমে যা হচ্ছে, তবে কতগুলো চিঠি যখন আসে, সেই চিঠিগুলো খামটা খুলবার যেন অবসর পাই না, খামটা খুলবার যেন তর্স হয় না, এতই আবেগ কাজ করে। এবং পিয়ন যখন বলে মাস্টারমশাই আপনার চিঠি আছে, তখন সত্যি আমার আবেগ কাজ করে। বেশ, আমার তো মনে হয় তখন শুধু ভালোবাসায় ভরে যায় মন, ভালোবাসায় মন ভরে যায় একদম। এবং যৌবনের দোলা খাওয়া মনে কি সেই অম্ল মধুর স্মৃতি যেগুলো আস্তে আস্তে পিছু হটেছে, সেগুলো মনে পড়ে না? হ্যাঁ, অবশ্যই মনে পড়ে। একই চিঠি যখন পেয়েছি, সেই চিঠি বুকের মধ্যে রেখেছি এবং বারবার খুলে পড়েছি, বারবার খুলে পড়েছি, আর বারবার যেন নতুন নতুন স্বাদ পেয়েছি। এই যে অনুভূতি, এই অনুভূতি কি আর ওই ইলেকট্রনিক্স মাধ্যমে ওই SMS করে হয় না। হয় না, ঠিক। তাই যদি বলি, বেলা শেষের অস্ত লাগে, অস্থির লাগে কি কলসখানি ভরে নিতে জীবনের বাকি রূপ রসগন্ধ দিয়ে? বেলা শেষে কলস ভরার কবিগুরুর যে আহ্বান, সে তো অবশ্যই আছে, কিন্তু কলস ভরতে যাওয়ার যে অভিশাপ, কলস ভরতে যাওয়ার যে আবেগ, কলস ভর্তি যাওয়ার যে অনুভূতি, সেই অনুভূতি কিন্তু এখনো মানুষের মন থেকে, অন্তত আমাদের মন থেকেও হারিয়ে যায় না। আজ 72 বছর বয়সে সেই অনুভূতি কাজ করে। সেটাই আমাদের চালিকা শক্তি। সেটাই আমাদের চালিকা শক্তি। লেখালেখি আপনি কি অবসরের পর থেকেই করেন নাকি তার আগে থেকে? না, আমি একদম স্কুল লাইফ থেকে করি। আমি যখন ক্লাস 10-এ পড়ি, তখন আমি বুসকরা PP ইনস্টিটিউশনের ছাত্র। আমার স্বনামধন্য হেডমাস্টার ছিলেন নীরোদবন মাহাতো, জাতীয় পুরস্কার প্রাপ্ত, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত। উনি আমাকে কি বলবো আবিষ্কার করেন বা তুলে ধরেন এক কথায়। এবং উনি আমাকে কুমুদরঞ্জন মল্লিক, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এদের কাছে নিয়ে গেছেন এবং তাদের কাছে আমার কবিতা পড়ার সৌভাগ্য হয়েছে। এটা আমার আনন্দের বিষয় এবং এটা আমার অত্যন্ত স্মৃতির বিষয়, যার ছবি এখনো হেডমাস্টার সহ তারাশঙ্কর বাবু এবং কুমুদরঞ্জন মল্লিকের ছবি আমার বাড়িতে এখনো স্বমহিমায় উজ্জ্বল হয়ে আছে। বাহ, সাহেব, আমরা আপনার চিঠি পড়তে গিয়ে, সম্পাদনা করতে গিয়েও দেখেছি, কোন চিঠিকে আপনি শব্দসীমার অতিক্রম করতে দেন না। না, 200 শব্দের চিঠি 200 কি তারও আগে হয়তো থেমে যায় আপনার কলম। অনেকে কিন্তু আমরা দেখেছি, আমাদের অনেক পত্র বন্ধু মনের আনন্দে লিখে যান 300, 350, 400 শব্দের কাছাকাছি। তাদের কি সাজেশন দেবেন বিদগ্ধ, অভিজ্ঞ, অবসরপ্রাপ্ত শিক্ষক হিসেবে? আমার সাজেশন দেওয়ার কিছু নেই, তবে ব্যাপার হলো যে সীমিত বোধ এবং সৌন্দর্য বোধ দুটোকে যারা কম্পেয়ার করতে পারে, দুটোকে যারা কম্প্যাক্ট করতে পারে, সেইখানে সৌন্দর্যটা প্রকাশিত হয়। নইলে ব্যাপারটা হলো আমার আবেগের ফেনাটা থাকলো আর আবেগের বিষয়বস্তুটা নিচে পড়ে গেল, ফেনাটা কিছুক্ষণের মধ্যে উড়ে যাবে, বিষয়বস্তুটা তলায় পড়ে যাবে। আমি তো বলি যে গরু যখন গাই ধোয়ায় বা মোষের দুধ ধোয়ায়, তখন বালতিতে ফেনা ওঠে, ফেনা, দুধটা কিন্তু থাকে না। এই দুধটা থাকার ব্যবস্থাটুকু করতে হবে তার সীমিত পরিধির মধ্যে, এবং যেটা বরাদ্দ থাকবে তার মধ্যে লেখাটাই হচ্ছে সৌন্দর্য। একদম। আসলে পত্রালীর সমৃদ্ধি বাড়াতে আপনার যদি কোনো প্রস্তাব থাকে, আমরা জানতে চাইছি আপনার কাছে, তেমন কিছু থাকলে আপনি আমাদের। আমার যেটা মনে হয়েছে যে পত্রালী অত্যন্ত দায়িত্বশীল এবং সংবেদনশীল, আর তার সঙ্গে বলবো কি নিয়মানুবর্তী।
এবং এইটা একটা বিরাট ব্যাপার। যেদিন আমরা আশা করি সেই দিনই আমাদের চিঠি পড়া হয়, বা অন্যান্য চিঠিদের মানে যে কমেন্টগুলো, পত্র লেখক যে কমেন্টগুলো অত্যন্ত অর্থবহ এবং অত্যন্ত উৎসাহব্যঞ্জক। আমার সাজেশন হচ্ছে এইটুকু, যে তাদের সঙ্গে যদি ইন্টারাকশন করা যায় একটু ভালো হয়। তবে সময় সাপেক্ষের ব্যাপার, অনেক চিঠি থাকে এবং সব চিঠিগুলি মোটামুটি পড়া হয় এবং ভালো সুকণ্ঠী। এবং সত্যি আমি তো মানে অত্যন্ত গর্ববোধ করি যে চঞ্চলের তার যৌবনদীপ্ত উৎসাহ প্রশংসনীয়। একদম তার যে তারুণ্য, তার যে চলমানতা, তার যে স্থির বিশ্বাস, স্থির লক্ষ্যে এগিয়ে যাওয়ার যে তাগিদ এখনো সে অনুভব করে, এবং এতজন পত্র বন্ধুকে একসাথে নিয়ে এরা পত্র সাহিত্যের আসর চালিয়ে যাচ্ছে। 3 বছর তো পার করলাম, আমরা 4র্থ বর্ষে চলেছি গুটি গুটি পায়ে। আপনি কি পত্রাদির আসরে এর আগে সেরা হয়েছেন? হ্যাঁ, হয়েছি। হয়েছেন তো? হ্যাঁ তো সেরার স্বাদ তো আপনি পেয়েছেন। হ্যাঁ, অবশ্যই পেয়েছি এবারে এবং আনন্দ হয়েছে। এবারে সেরা হয়ে আপনার কেমন অনুভূতি? দারুণ অনুভূতি। আমাকে যখন চঞ্চল ফোন করে জানালো, তখন আমি চঞ্চলকে বলেছি থ্যাংকস 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 112,000 টাইমস থ্যাংকস। হুম, এবং আমার সবসময় মনে হয়েছে আপনার মতো বিজ্ঞ, সাহিত্য প্রেমী, সাহিত্যজ্ঞ মানুষ এবং ওই রকম একটি যৌবনদীপ্ত তরুণকে আপনি পেয়েছেন। এই দুয়ের সমন্বয়ে যেন আমাদের যে পত্র সাহিত্যের যে রেলগাড়ি, দুটি লাইন, একটা লাইনে তো চলতে পারে না, এই দুটি লাইনে ট্রেন চলার যে গতি, সেই গতিটা কিন্তু বজায় আছে। এটা সত্যি প্রশংসার যোগ্য। এবং আমি অন্তর থেকে বলছি যে এইরকম নিয়মানুবর্তিতা, এইরকম মানে কি বলবো, যে এক জায়গায় করে সকলকে নিয়ে চলা, এবং ওই যে শ্রীরামপুরের যে মিলন উৎসব, সেই মিলন উৎসব সত্যি স্মরণীয় হয়ে থাকার মতো আনন্দদায়ক। হুম। ধন্যবাদ মশাই, আপনার অমূল্য সময় আমরা কিছুক্ষণ নিলাম, কিছু শুনলাম। না, সমৃদ্ধ হলাম। আপনাকেও আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কি বলবো, নমস্কার জানাই। চঞ্চলকেও আমার ভালোবাসা এবং আশীষ জানালাম। না, মাস্টারমশাইরা তো সবসময় আমাদের কাছে প্রণম্য। আমি যার জন্য শিক্ষক বা টিচার না বলে আমি মাস্টারমশাই বলতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। একবার দারুণ কথা বললেন। আমার স্কুলে যখন একজন মাস্টারমশাই রিটায়ার করলেন, তখন আমি বললাম মাস্টার মশাই, শিক্ষক না, শুধু শুধু মাস্টারমশাই বলার মধ্যে যে আন্তরিকতা, যে ভালোবাসা, একদম। যে হৃদ্যতা, সেটা কোথাও নেই। ছাত্র শিক্ষকের মনের কাছাকাছি একটা যোগ সূত্র তৈরি হয়ে যায় হ্যাঁ, মশাই শব্দটা উচ্চারণের মধ্য দিয়ে। একদম একদম অত্যন্ত নিকটের ব্যাপার। একদম। তাহলে আজকের মতো মাস্টারমশাই আমরা এখানে থামাই। আপনার চিঠিটা এরপরে আমরা পরে শোনাবো। হ্যাঁ, আমি খুব খুব খুশি। আমি দীর্ঘায়ু কামনা করছি এবং সমৃদ্ধি কামনা করছি। আপনিও ভালো থাকবেন। পত্রালী আপনারা ভালো থাকুন, আপনার পরিবার আপনার ভালো সাহিত্য থাকুন সমৃদ্ধি কামনা এবং করে। পত্রালী পরিবার যুগ যুগ জীব। ধন্যবাদ। ধন্যবাদ। নমস্কার। নমস্কার। এবার আমরা শুনে নেব এ পক্ষের সেরা চিঠিখানি, যেটি লিখেছেন লক্ষণ দাস ঠাকুরা, মাতৃস্মৃতি, সুকান্ত পল্লী, কালনা গেট, পূর্ব বর্ধমান থেকে। বিষয় বেলা শেষে। হৃদয়ের প্রতিম পত্রালী। রাঙা পলাশ শিমুল কৃষ্ণচূড়ায় ভরা এ রঙিন বসন্তে বেলা শেষে গোধূলি বেলায় অস্তগামী লাল সূর্যের দিকে তাকিয়ে একবারও মনে হয় না জীবন থেকে একটা দিন হারিয়ে গেল। আকাশের দিকে তাকিয়ে দেখি
পাখির ডানায় মন্দ মন্থরে আলো আঁধারের মায়াবী খেলায় সন্ধ্যা নামছে কুলায়। গরুর পাল হাম্বারবে ধুলি উড়িয়ে আর হয়তো ঘরে ফেরে না, কিন্তু এখনো বরপক্ষের মন ভোলায় কোণে দেখা বেলা। আজ ইলেকট্রনিক্স যোগাযোগের যুগে আর বিকেলের ডাকে চিঠি পাই না, কিন্তু এখনো যখন এই জীবনের বেলা শেষে কানে বাজে গান, আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম, রঙিন খামে যত্নে লেখা আমারই নাম। তখন সেই বিকেল বেলা বিকেল থাকে না, সারাটা বেলা হয়ে যায় ভালোবাসার বেলা। তখন মনে ফেলে আসা যৌবনের অম্ল মধুর প্রেমের যায় দোলা। জীবনের ক্লান্ত বেলায় বেলা শেষে বারান্দায় বসে সামনের খেলার মাঠে যখন দেখি ছেলেদের ছোটাছুটি, আনন্দের লুটোপুটি, তখন স্মৃতি মেদুরতায় কৈশোরের কথা ভেসে আসে। বিকেল মানে ক্রিকেট, ফুটবল আর সবুজ মাঠের চিৎকার, এবং আর নাই যে বেলা নামলো ছায়া ধরণীতে, এখন চলরে ঘাটে কলসখানি ভরে নিতে, জলধারার কলস সরে সন্ধ্যা গগন আকুল করে। কবিগুরুর এই আবেদনে সাড়া দিয়েও আনন্দে উচ্চৈঃস্বরে বলতে ইচ্ছে করে, সন্ধ্যা গগন তুমি একটু অপেক্ষা করো, বেলা শেষের এত রূপ বর্ণ গন্ধের একটুখানি হলেও অঞ্জলি ভরে গ্রহণ করে হৃদয়কে দিই অস্ত রাগে রাঙিয়ে। চৈতি বেলা শেষের রাঙা শুভেচ্ছায় নিবেদনে বিনীত লক্ষণদাস ঠাকুরা, মাতৃস্মৃতি, সুকান্ত পল্লী, কালনাগে, পূর্ব বর্ধমান 713-101 থেকে লিখেছিলেন। সেরা পত্রকার লক্ষণদাস ঠাকুরা কাকুকে অনেক অনেক শুভেচ্ছা। রেডিও জংশন আপনার সাহিত্য সমৃদ্ধি কামনা করে। আচ্ছা, কাশীনাথ মণ্ডল লিখছেন, অভিনন্দন সেরা পত্রকার লক্ষণদাস ঠাকুরা মহাশয়কে। দীপা বাগচি দিদি লিখছেন, অভিনন্দন সেরা পত্রকারকে। প্রতিমা পাল লিখছেন, লক্ষণদাসবাবুকে অনেক অনেক আন্তরিক অভিনন্দন। মীনাক্ষী দাস লিখছেন, অভিনন্দন সেরা পত্রকারকে। আলপনা চট্টোপাধ্যায় লিখছেন, অভিনন্দন পত্রকারকে। তানজিলাল সিদ্দিকী লিখছেন, সেরা পত্রকার বন্ধুর জন্য অনেক অনেক শুভেচ্ছা, শ্রদ্ধা। অর্চনা প্রামাণিক আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। আচ্ছা, তানজিলাল সিদ্দিকী লিখছেন, খুব সুন্দর লাগলো সাক্ষাৎকারটি, উভয়ের জন্য শ্রদ্ধা। স্বপন কুমার কুণ্ডু অভিনন্দন জানিয়েছেন লক্ষণদাস ঠাকুরা কাকুকে। বন্ধুরা শুনছিলেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালি অনুষ্ঠানের 226তম পর্ব। আমাদের আগামী পর্বের বিষয়, আগামী পক্ষের বিষয়, এপ্রিল মাসের প্রথম পক্ষের বিষয়, ছেড়ে দে মা কেঁদে বাঁচি। এপ্রিল মাসের প্রথম পক্ষের বিষয়, ছেড়ে দে মা কেঁদে বাঁচি। 200 শব্দের মধ্যে আপনারা আপনাদের চিঠি পাঠিয়ে দিন পত্রালি ডাক বাক্সে। আজ এ পর্যন্তই। সবাই সুন্দর থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। শুভরাত্রি।